আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। পেরুর বিপক্ষে ম্যাচের আগে লিওনেল স্কালোনির এই মুহূর্তে সবচেয়ে বড় চিন্তার বিষয় একের পর এক ইনজুরি। এত প্লেয়ারে ইনজুরির কারণে ছিটকে পড়ছেন যে এই মুহূর্তে আপনি স্টার্টিং লাইন আপ কিংবা ওভারঅল গেম প্ল্যান যখন সাজাতে যাবেন তখন দুটো ক্রাইটেরিয়াতে আপনার এই সিলেকশনটা করতে হবে। প্রথমত ফোর্সড সাবস্টিটিউশন, অর্থাৎ ইনজুরি সংক্রান্ত ইস্যুগুলোর কারণে আপনি একেবারে ফোর্সড হবেন, বাধ্য হবেন বেশ কয়েকটা জায়গায় পরিবর্তন আনতে। বাকিটা ট্যাকটিক্যাল, বাকিটা আপনার এ ম্যাচে অ্যাপ্রোচ কেমন সেটার উপর নির্ভর করবে আপনি কি ধরনের পরিবর্তন এখানে আনতে চান। এখন একেবারে ফোর্সড যে ইস্যু, যে আপনি বাধ্য হয়েছেন, সেখানে দুজন প্লেয়ারের পরিবর্তে নতুন প্লেয়ার একেবারে আনতেই হবে। কোনো ক্ষেত্রে আসলে তিনজন প্লেয়ারকেও পরিবর্তিত করতে হতে পারে এবং এটা পুরোটাই ডিফেন্স লাইন সংক্রান্ত। আরও যদি নির্দিষ্ট করে বলি, ক্রিস্টিয়ান রোমেরো ইনজুরির কারণে ম্যাচটা খেলতে পারবেন না, সেখানে একটা পরিবর্তনের কথা বলা হচ্ছে এবং লিওনার্দো বালের্দি হয়তোবা একেবারে শুরু থেকে গেম টাইম পেতে পারেন এখানে কুটি রোমেরোর জায়গায়, এবং একই সঙ্গে ওটামেন্ডির সঙ্গে তাকে জুটি বাধ্যে দেখা যেতে পারে। রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মলিনার ইনজুরিতে গনজালো মন্তিয়াল এখন পর্যন্ত ফার্স্ট চয়েস হিসেবে আছেন, যদিও অনেকে এই জিনিসটাকে এভাবে নিয়েছেন যে নাহুয়েল মলিনার পরিবর্তে জুলিয়ানো সিমিওনেকে ডাকা হয়েছে, অর্থাৎ একজন রাইট ব্যাকের পরিবর্তে একজন রাইট উইং ব্যাক, রাইট উইঙ্গার, রাইট মিডফিল্ডার, ভার্সেটাইল প্রোফাইলে একজন প্লেয়ারকে ডাকা হয়েছে এবং এটা খুবই অ্যাটাকিং একটা মুভ। বাস্তবে ব্যাপারটা এমন নয় যে নাহুয়েল মলিনাকে রাইট ব্যাক পজিশনে রিপ্লেস করার জন্য জুলিয়ানো সিমিওনেকে ডাকা হয়েছে, বরঞ্চ একাধিক চোটজনিত কারণে যখন প্লেয়ার ডাকার সুযোগ আছে তখন একজন রিপ্লেসমেন্ট হিসেবে জুলিয়ানো সিমিওনেকে রাখা হয়েছে। এখানে মলিনার সঙ্গে ডিরেক্ট পজিশনগত কম্প্যারিজনটা আসলে ঠিক হচ্ছে না। আরও একটা ফোর্স চেঞ্জ কিন্তু করতে হতে পারে, সেটা হচ্ছে নিকোলাস তাগলিয়াফিকো সর্বশেষ ম্যাচও কাঁধে একটা চোট পেয়েছেন, এর আগেও একটা ব্যথা ছিল। দিন শেষে তিনি যদি খেলতে না পারেন তাহলে এর আগে দলে ঢোকা ফাকুন্দো মেদিনা হয়তোবা এখানে একটা জায়গা পাবেন। সেক্ষেত্রে ডিফেন্স লাইনে রাইট ব্যাক পজিশনে গনজালো মন্তিয়াল, সেন্টার ব্যাকের দুটো পজিশনে লিওনার্দো বালের্দি, ক্রিস্টিয়ান রোমেরোর জায়গায় এবং নিকোলাস ওটামেন্ডি অ্যাজ ইউজুয়াল, এবং লেফট ব্যাক পজিশনে হয়তোবা ফাকুন্দো মেদিনা, অর্থাৎ একেবারে ভিন্ন শেপের একটা ডিফেন্স লাইন আমরা দেখতে পারবো। বাকি যে পরিবর্তনগুলোর কথা বলা হচ্ছে এবং এটার মধ্যে জুলিয়ানো সিমিওনো কিন্তু অন্তর্ভুক্ত আছেন, সেটাকে বলা হবে ট্যাকটিক্যাল চেঞ্জেস, অর্থাৎ ম্যাচের প্রতিপক্ষ বোঝে যে টাইপের পরিবর্তন আসলে আনা দরকার সেই টাইপের পরিবর্তন। সর্বশেষ একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম পেরু আসলে কি ফরমেশনে খেলে এবং এখানে মিডফিল্ডে ওভারলোড করার একটা ব্যাপার আছে। সেক্ষেত্রে একজন এক্সট্রা মিডফিল্ডার নিয়ে লিওনেল স্কালোনি মাঠে নামবেন কিনা, নাকি সর্বশেষ ম্যাচে ফাইনাল থার্ডটা আরও একবার রিপিট করবেন, এটা একটা দেখার বিষয়। ওয়ান সেকেন্ড, এটা যদি হয় তাহলে এটা একেবারে ট্যাকটিক্যাল একটা চেঞ্জেস হবে। জুলিয়ানো সিমিওনের খেলার সুযোগটাও হয়তোবা এই ট্যাকটিক্যাল কারণ থেকে আসবে, কারণ রাইট মিডফিল্ডে তার ইনক্লুশনটা কিংবা ফরওয়ার্ড লাইনআপে একজন ফরওয়ার্ডকে সরিয়ে তার ইনক্লুশনটা, সিস্টেমটাকে ট্যাকটিক্যালি পরিবর্তন করতে পারে। দেখা যাক এখানে স্কালোনি কি চিন্তা করেন। বেশ কয়েকটা জায়গা থেকে এমনও কথাবার্তা বলা হচ্ছে যেহেতু তিনি উইং ব্যাক পজিশনে খেলেছেন জুলিয়ানো সিমিওনি, সেক্ষেত্রে তিনজনের ডিফেন্স লাইন রেখে 3-5-2 স্কালোনি মাঝে মধ্যে ব্যবহার করেন এমন একটা সিস্টেমে কি আর্জেন্টিনা চলে যাবে? বিশেষ করে প্রতিপক্ষ পেরু যেহেতু 3-5-2 এমন একটা ভ্যারিয়েন্টে খেলে, এটার একেবারে ক্লাসিক্যাল একটা উদাহরণ ছিল নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ, যেটার আপনি ফরমেশনের দিকে যদি তাকান তাহলে প্রতিপক্ষের 3-4-1-2 কিংবা 3-4-3 এমন টাইপের একটা ফরমেশনের বিপরীতে আর্জেন্টিনা কিন্তু 5-3-2, কিছু ক্ষেত্রে যেটা অনফিল্ড 3-5-2 ছিল, এমন একটা শেপে মাঠে নেমেছিল। ঠিক এরকমের কাছাকাছি জিনিসপত্র আমরা কিন্তু সে ম্যাচও দেখেছিলাম এবং স্কালোনির একটা সময় সবচেয়ে বড় রকমের প্রশংসার জায়গা এটাই ছিল। প্রতিপক্ষ বুঝে প্রতিপক্ষের বিপক্ষে ভালো খেলতে হলে, ম্যাচের কন্ট্রোল নিতে হলে আসলে কোন ফরমেশন, কোন প্লেয়ারকে নামানো উচিত সেটা স্কালোনি সবচেয়ে ভালো করে বুঝতেন। এখনও যে বোঝেন না সে জিনিসটা বলছে না, তবে সাম্প্রতিক সময়ে অনেকে একেবারে গদ বাধা একটা সিস্টেমের কথা বলছেন, গতানুগতিক মুখস্থ সিস্টেমের কথা বলছেন। কিছু অংশে আমি একমত, বিশেষ করে এমন জায়গা থেকে যেখানে প্রতিপক্ষের অবস্থা না বুঝে কিন্তু আর্জেন্টিনা একই জিনিস বারবার করে রিপিট করছে। এখানে আমি আংশিকভাবে একমত এজন্য বলেছি যে যেমন ধরেন ফাইনাল থার্ডে বলিভিয়ার বিপক্ষে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেজ এরা কিন্তু দুর্দান্ত খেলেছিলেন। পরবর্তী ম্যাচে এটাকে ক্যারি করার একটা ব্যাপার ছিল, সে জায়গা থেকেও কিন্তু স্কালোনিকে আসলে দোষ দেওয়া যায় না। ফুটবল ট্যাকটিক্যালি আসলে অনেক বেশি করে কমপ্লিকেটেড এবং কিছু ক্ষেত্রে এতটাই কমপ্লেক্স সিচুয়েশন হয় যে আমরা শুধুমাত্র রেজাল্ট দেখে জাজ করি, শুধুমাত্র রেজাল্ট যদি পক্ষে আসে অল গুড বলি, রেজাল্ট পক্ষে না আসলে অনেক দোষ কিন্তু তখন খুঁজে বের করার চেষ্টা করি। স্কালোনি হয়তোবা এই মুহূর্তে এমন একটা সিচুয়েশনে আছেন, একটা ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে, ট্যাকটিক্যালি ব্রিলিয়ান্সের মাধ্যমে স্কালোনি সকল কিছু চেঞ্জ করে ফেলতে পারেন, যেমনটা কোপা আমেরিকার ফাইনালে একের পর এক অসাধারণ সাবস্টিটিউশনের মাধ্যমে করেছিলেন। স্কালোনির সে সামর্থ্য আছে অন্তত আমি বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে।